toujours aux côtés des bâtisseurs de paix. It's time. পশ্চিমা তোপের মুখে তাসের ঘরের মতো কি ভেঙে পড়ছে ইসরায়েলের দম্ভ? চতুর্মুখী চাপে কোণঠাসা হয়ে এবার ফিলিস্তিনিদের কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন নেতানিয়াহু। ইরানের চূড়ান্ত আঘাত, ধসে পড়ল ইসরায়েলের অজয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধ্বংসের মুখে তেল আবিব, পালাচ্ছে ইসরায়েলিরা। গৃহযুদ্ধের আগুনে পড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর পতন চেয়ে রাজপথে নেমেছে লাখো জনতা। এবং সবশেষে গাজায় চলছে সিরিজ গেরিলা হামলা, অতর্কিত আক্রমণে দিশেহারা ইসরায়েলি সেনারা, লুকিয়েও কি মিলছে না শেষ রক্ষা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ওয়ার্ল্ড নিউজ, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Everybody around this table is in favor of peace. পশ্চিমা তোপে আক্রান্ত ইসরায়েল, ফিলিস্তিনিদের কাছে ক্ষমা ভিক্ষা চাইছে নেতানিয়াহু। অবশেষে পুরনো মিত্রদের তোপের মুখেই ভাঙল ইসরায়েলি দম্ভ। গাজার নাসের হাসপাতালে বর্বর হামলা চালিয়ে সাংবাদিকসহ নিরীহ বেসামরিক মানুষ হত্যার পর বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। চতুর্মুখী চাপে কোণঠাসা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ফিলিস্তিনিদের কাছে কার্যত ক্ষমা ভিক্ষা চাইছেন, যাকে তার চূড়ান্ত কূটনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে। সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু এই নারকীয় হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে দাবি করে বলেন, ইসরায়েল এর জন্য গভীরভাবে দুঃখিত। যিনি এতদিন হাজার হাজার ফিলিস্তিনি হত্যাকে আত্মরক্ষা বলে চালিয়ে দিয়েছেন, তার এই আকস্মিক অনুতাপকে নৈতিক দেউলিয়াত্ম এবং বিশ্ব জনমতের সামনে অসহায় আত্মসমর্পণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে নেতানিয়াহুর এই কুমিরের কান্না ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা। হামাসের একজন মুখপাত্র তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যাদের হাত আমাদের শিশুদের রক্তে রঞ্জিত, তাদের ক্ষমা একটি নির্লজ্জ নাটক মাত্র। বিশ্ব দেখছে ফিলিস্তিনিদের রক্তের সামনে জালিমদের সিংহাসন কাঁপছে। বাস্তবতা হল, যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্স, ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থকরাও এই হত্যাযজ্ঞের পর মুখ খুলতে বাধ্য হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট একে দুঃস্বপ্ন আখ্যা দিয়েছেন এবং জাতিসংঘ একে যুদ্ধ অপরাধের শামিল বলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, হাসপাতাল এবং সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে এবং একে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষমা প্রার্থনা কোনো মানবিক বোধের জাগরণ নয়, বরং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বয়কটের ভয়ে নিজেদের পিঠ বাঁচানোর এক মরিয়া কৌশল। কারণ নেতানিয়াহু যখন ক্যামেরার সামনে দুঃখ প্রকাশ করছেন, ঠিক সেই মুহূর্তেও গাজার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান গর্জন করছে, বোমার আঘাতে ঝরে পড়ছে তাজা প্রাণ। ইরানের ফাইনাল আঘাত, ধসে পড়ল ইসরায়েলের অজয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধ্বংসের মুখে তেল আবিব, পালাচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলের গর্বের অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন একটি খোলা বই মাত্র। তুর্কি হ্যাকারদের ফাঁস করা গোপন মানচিত্রের পর তেল আবিবের আকাশ এক অরক্ষিত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, যা ইসরায়েলকে তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। এক রাতের ব্যবধানে লোহার আকাশ পরিণত হয়েছে আগুনের আকাশে। আজ চতুর্দিক থেকে শত্রুরা তাকে ঘিরে ধরেছে একযোগে। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দক্ষিণ অঞ্চলীয় ইবন্দর ও ডিমোনা পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শাহেদ ড্রোন এবং অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরিয়েছে। ফাঁস হওয়া তথ্যের কারণে বারবার ব্যর্থ হচ্ছে আয়রন ডোম, যা ইসরায়েলিদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। রাতের আকাশে সাইরেনের কান ফাটানো শব্দ আর ক্ষেপণাস্ত্রের ঝলকানি তেল আবিবের দম্ভকে চূর্ণ করে দিয়েছে। একই সাথে এক অবিশ্বাস্য পদক্ষেপে মিশর তার সিনাই সীমান্তে কয়েক হাজার সৈন্য ও শতাধিক ট্যাঙ্কের বিশাল সাজোয়া বহর মোতায়েন করে একটি নতুন দুঃস্বপ্নের জন্ম দিয়েছে। কায়রোর এই নজিরবিহীন যুদ্ধ প্রস্তুতি রাফা সীমান্তে উত্তেজনাকে চরমে তুলেছে, যা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের গর্জন শোনাচ্ছে। এই ভয়াবহ সংকটের মধ্যেই ইরান তার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-2 প্রদর্শন করে ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছে, যা রুখে দেওয়ার প্রযুক্তি তেল আবিব বা ওয়াশিংটনের হাতে নেই। ইরানের বিপ্লবী গার্ড সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছে, যা প্রমাণ করে সাইবার হামলাটি ছিল একটি সমন্বিত পরিকল্পনারই প্রথম ধাপ। প্রতিরক্ষা ব্যবস্থার এই পতনে ইসরায়েলিদের মধ্যে তীব্র ভয় ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
বেন গুরিয়ন বিমানবন্দরে দেশ ছাড়ার জন্য মরিয়া মানুষের উপচে পড়া ভিড়, জরুরি ফ্লাইটের জন্য চলছে হাহাকার। তেল আবিবের এক বাসিন্দা অশ্রুসিক্ত চোখে বলেন, সরকার আমাদের লোহার আকাশের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন এটি আগুনের আকাশ। এখানে আর এক মুহূর্ত নিরাপদ বোধ করছি না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক জরুরি ভাষণে পরিস্থিতিকে জাতীয় অস্তিত্বের জন্য হুমকি বলে স্বীকার করেছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, আমাদের ওপর আঘাত এলে এমন প্রতিশোধ নেওয়া হবে যা মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করবে। তবে তার এই ফাঁকা হুমকি এখন আর ইসরায়েলিদের আশ্বস্ত করতে পারছে না। অরক্ষিত আকাশে মৃত্যুর প্রহর গুনতে থাকা ইসরায়েল আজ তার দম্ভ এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের করুণ পরিণতি ভোগ করছে। ফিলিস্তিনিদের রক্তের অভিশাপ, গৃহযুদ্ধের আগুনে পড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর পতন চাইছে লাখো জনতা। ফিলিস্তিনিদের রক্তের অভিশাপ অবশেষে গ্রাস করেছে ইসরায়েলকে। গাজায় চালানো গণহত্যার ফল এখন তাদের নিজেদের ঘরেই আগুন হয়ে জ্বলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক অকল্পনীয় বিদ্রোহে ফেটে পড়েছে লাখো ইসরায়েলি, যা দেশটিকে একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তেল আবিব থেকে জেরুজালেম রাজপথ এখন রণক্ষেত্র। গত ২৬শে আগস্ট তেল আবিবের প্রধান আয়ালন মহাসড়ক জ্বালিয়ে অবরোধ করে হাজার হাজার বিক্ষোভকারী। নেতানিয়াহুর পদত্যাগ এবং গাজা যুদ্ধবন্ধের দাবিতে পুরো শহরকে অচল করে দেয় তারা। পুলিশের জলকামান ও লাঠিচার্জের মুখেও জনতা স্লোগান দিতে থাকে, এটা ইসরায়েলের যুদ্ধ নয়, এটা নেতানিয়াহুর যুদ্ধ। এই বিদ্রোহ এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে প্রায় ৫ লক্ষাধিক ইসরায়েলি ৩৫০টিরও বেশি স্থানে রাস্তায় নেমে এসেছে। গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে হাজার হাজার রিজার্ভ সৈন্য, যা ইসরায়েলি সামরিক বাহিনীকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। নেতানিয়াহুকে তারা এখন একজন জালিম এবং খুনি হিসাবে আখ্যা দিচ্ছে, যে নিজের রাজনৈতিক ক্ষমতা বাঁচাতে জিম্মি ও সৈন্যদের জীবনকে বাজি রেখেছে। গাজার আর্তনাদ এখন ইসরায়েলের অর্থনীতিতে গজব হয়ে নেমে এসেছে। যুদ্ধের কারণে দেশটির জিডিপি ৩.৫% সংকুচিত হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতি $12 বিলিয়ন ছাড়িয়েছে। জোসেফ স্টিগলিটসের মতো নোবেল বিজয়ী অর্থনীতিবিদরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় চালানো বর্বরতা ইসরায়েলকে দেউলিয়া করে দেবে। চতুর্দিক থেকে কোণঠাসা হয়ে নেতানিয়াহু এখন আরও হিংস্র হয়ে উঠেছেন। প্রতিরক্ষামন্ত্রীসহ সমালোচকদের বরখাস্ত করে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মরিয়া চেষ্টা করছেন, কিন্তু তার এই দম্ভ ইসরায়েলের পতনকে কেবল ত্বরান্বিত করছে। ফিলিস্তিনিদের ওপর চালানো কয়েক দশকের নিপীড়নের ফল এখন ইসরায়েলকে ভেতর থেকেই ধ্বংস করে দিচ্ছে। তাদের নিজেদের সৃষ্ট আগুন আজ তাদের ঘরকে পুড়িয়ে দিচ্ছে, যা এক ঐশ্বরিক বিচার ছাড়া আর কিছুই নয়। গাজায় সিরিজ গেরিলা হামলা, লুকিয়েও বাঁচতে পারছে না ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকায় চলমান সংঘর্ষ আগস্ট মাসে নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড দাবি করেছে, তারা এ মাসের বিভিন্ন সময়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালিয়েছে এবং এতে ইসরায়েলি বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলার বেশিরভাগই তারা প্রতিহত করেছে এবং হামলাকারীদের প্রাণহানি ঘটিয়েছে। স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ২০ আগস্ট খান ইউনিসের দক্ষিণ পূর্বে সবচেয়ে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। কাসসামের দাবি, তাদের যোদ্ধারা হঠাৎ করেই আইডিএফের একটি ঘাঁটিতে প্রবেশ করে এবং কাছাকাছি লড়াইয়ে ট্যাঙ্ক ও সাজোয়াজানকে লক্ষ্যবস্তু করে। অন্যদিকে আইডিএফের বক্তব্য অনুযায়ী এটি ছিল সৈন্য অপহরণের প্রচেষ্টা, যা শেষ পর্যন্ত প্রতিহত করা হয়। তাদের ভাষ্যে ঘটনাস্থলে ১০ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয় এবং ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়। এর ২ দিন আগে ১৮ আগস্ট গাজার জাইতুন এলাকার দক্ষিণে আল মানাস্টা স্টেডিয়ামের কাছে একটি মাইনফিল্ড বিস্ফোরণের দাবি করে কাসসাম ব্রিগেড। তারা জানায়, ওই বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। আইডিএফ এ বিষয়ে আলাদা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এছাড়া ১১ আগস্ট গাজার পূর্বাঞ্চল তুফা এলাকায় স্নাইপার হামলার খবর জানায় কাসসাম ব্রিগেড, যেখানে তাদের দাবি অনুযায়ী একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরেকজন আহত হয়। ১৫ আগস্ট সুজাইয়া এলাকায় সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার শট নেওয়ার একটি ভিডিও প্রকাশের কথাও জানিয়েছে সংগঠনটি। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। মাসের শুরুতে ৫ আগস্ট আল জান্না এলাকায় একটি সৈন্যবাহী যানকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানোর কথাও উল্লেখ করেছে কাসসাম। তাদের ভাষ্যে এতে ওই যানটি ধ্বংস হয় এবং ভেতরের সেনারা হতাহত হয়। এই ধারাবাহিক সংঘর্ষে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে।
ইসরায়েলি সেনারা দাবি করছে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত তারা হাজার হাজার হামলাকারীকে নির্মূল করেছে। অন্যদিকে কাসাম বলছে তাদের যোদ্ধারা এখনও সংগঠিত এবং গেরিলা কৌশলের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বাস্তবে কতজন নিহত বা আহত হয়েছে তা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। একই সময়ে যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আইডিএফের অভিযানে ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ ও বিমান হামলার কারণে বেসামরিক নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও বিদ্যুৎ ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে, ফলে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। শেষ কথা হচ্ছে, চতুর্মুখী চাপে কোণঠাসা নেতানিয়াহুর ইসরায়েল কি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে, নাকি এই সংকট পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়।